ঘটনায় কাতর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা চলছে। ত্রাণের লাইনে ফের দখলদারদের নির্বিচারে গুলি, একদিনে নিহত আরও 110 জন। আইএইএ-কে সহযোগিতার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গেও বৈঠকে বসার ইঙ্গিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করাতে পুতিনের চেষ্টার খবর গুঞ্জন, বলছে তেহরান। ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে জেলেনস্কিকে প্রধান বাধা আখ্যা ট্রাম্পের। মূল আলোচনা হচ্ছে পুতিনের সঙ্গে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে রুশ হামলা চলছে। এবার ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। আগস্ট থেকে কার্যকর, পাল্টা ব্যবস্থা নিলে হার আরও বাড়ানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এবং ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ পাঠানো হচ্ছে বাংলাদেশে, করা হচ্ছে আটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রক্তাক্ত আরেকটি দিন পার করল গাজা। ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় একদিনে নিহত হয়েছেন অন্তত 110 জন। এর মধ্যে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানোদের ওপর দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত 180 জনের বেশি। ইসরায়েলের ড্রোন হামলায় আলমাওয়াসি শরণার্থী ক্যাম্পে 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন এক মার্কিন ফিলিস্তিনি নাগরিক। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রাণের মায়া ত্যাগ করেই ত্রাণ সহায়তা নিতে লাইনে দাঁড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। শনিবারও রাফার উত্তরাংশে আল শাকুশ সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনিসের নাসের হাসপাতালে। চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন মা। শুধু এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল আমার বাচ্চা। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটা আইসিইউতে, বাকি পরিবারের সব সদস্য মৃত। এর মধ্যেই আল মাওয়াসিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। শরণার্থীদের তাঁবুগুলোর উপর সরাসরি এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে, গাজায় সহায়তা নিতে গিয়ে গত 6 সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত 798 জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সহায়তার নাম করে গুলি চালানোর এই ধরনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসল্লেদ। ট্যাম্পা ফ্লোরিডার এই 20 বছর বয়সী যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত হন আরও একজন ফিলিস্তিনি যুবক হুসেইন শালাবি। পরিবারের দাবি 3 ঘন্টা পর অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারলেও ততক্ষণে মারা যান সাইফ। ঘটনার তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হলেও পরিবার ও নিহতদের প্রতি সম্মান জানিয়ে আপাতত কোনো মন্তব্য করছে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আইএইএ-এর সঙ্গে নতুন ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে পারমাণবিক স্থাপনায় প্রবেশের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। তবে সেক্ষেত্রে তিনি চেয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে গোপন আলোচনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন পুতিন, যদিও এ দাবি নাকচ করেছে ইরান। ইরান ইসরায়েলের 12 দিনের সামরিক সংঘাতে নেতানিয়াহু ট্রাম্পের পক্ষে একতরফা অবস্থান নেয় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরানের পার্লামেন্ট। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আইএইএ এর সঙ্গে নতুন কাঠামোতে তেহরানের সম্পর্ক চলবে। স্থানীয় সময় শনিবার তেহরানে এক বৈঠক শেষে তিনি জানান, পার্লামেন্টে সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে, এখন থেকে আইএইএ এর সব অনুরোধ খতিয়ে দেখবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ।
এ সময় আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে ইরান। তেহরান আলোচনায় ভয় পায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, আলোচনার শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ থাকতে হবে। তিনি আবারও জোর দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। এ সময় আরাকচি হুঁশিয়ারি দেন, ইরানের ওপর জাতিসংঘের যে কোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার সমাপ্তি ঘটবে। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষকেই তেহরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এমন চুক্তিতে আসার প্রস্তাব দেন। তবে এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, পুতিনের সঙ্গে আরাকচির শেষ বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। দাবিটিকে একেবারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে তেহরান। পুতিনের এই অবস্থান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইরানের কূটনৈতিক মহলে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে ইরান। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধ চলাকালে রাশিয়ার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। এই কারণে ইরানি নেতৃত্ব রাশিয়ার ওপর অসন্তুষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কাঁপল ইউক্রেনের পশ্চিমাঞ্চল। শনিবার রাতভর হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন অন্তত 2 জন। লভিভ ও লুৎস্ক শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার সেনাদের সাহসী অবদানের জন্য দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করতে প্রধান বাধা ভলোদিমির জেলেনস্কি নিজেই। হয়েছে পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ও একাধিক গুদামঘর। স্থানীয় প্রশাসন বলছে, শহরে অন্তত 10টি বিস্ফোরণ হয়েছে। জুলাই মাসে এটি রাশিয়ার 4র্থ বৃহৎ হামলা। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ক্রুস্ক অঞ্চলে যুদ্ধ জয়ে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে তারা রাশিয়াকে সহায়তা করেছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। কিমকে ধন্যবাদ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, সেই সব শহীদের সম্মানেই সেখানে নির্মাণ হচ্ছে এক বিশেষ স্মৃতিস্তম্ভ। কিমের নির্দেশে শীঘ্রই আরও 6000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় যাচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন 1000 মাইন নিষ্ক্রিয়কারী ও 5000 সামরিক প্রকৌশলী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার মূল আলোচনা সঙ্গী পুতিন, জেলেনস্কি নন। ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প মনে করেন জেলেনস্কি মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধের পথে প্রধান বাধা। এই সময় ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট যে বক্তব্যই দেন তাতেই সমস্যা তৈরি হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ন্যাটোকে সরবরাহ করা অস্ত্রের দাম জোটভুক্ত দেশগুলোকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এসব অস্ত্র পরবর্তীতে ইউক্রেনকে সরবরাহ করা হতে পারে। ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করা হবে তার মূল্য পরিশোধ করতে হবে ন্যাটোভুক্ত দেশগুলোকে। প্রথম মেয়াদ থেকে ইউরোপের ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বৃদ্ধি ও আত্মরক্ষার দায় নিজেদের কাঁধে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তিনি বারবার অভিযোগ তুলেছেন যে ন্যাটোর মিত্র রাষ্ট্ররা যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। 2019 I signed with him the deal. I signed with him. চলতি বছরের আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধের চেষ্টা চালালে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ অবস্থায় নতুন করে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা শুরুর কথা ভাবছে ব্রাসেলস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় এবার আঘাত হানতে চলল মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। দুই ব্যবসায়িক অংশীদারের ওপর আবারও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া তার পোস্ট অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে নতুন করে 30% শুল্ক আরোপ হবে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানির ওপর। এমনকি পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে শুল্কের পরিমাণ আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন ভূমিকে মাদক পাচারের ঘাঁটিতে পরিণত হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেনি মেক্সিকো। যদিও মেক্সিকোর সরকার প্রধানের কাছে পাঠানো চিঠিতে তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কাজ করেছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যে তাদের মধ্যকার অংশীদারিত্ব কোনো কালেই সমান ছিল না, তাই এই দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আচমকা এই বড় আকারের শুল্কের প্রভাবে নড়ে চড়ে বসেছেন ইউরোপীয় নেতারা। এই শুল্ক আরোপ বেলজিয়ান চকলেট, আইরিশ বাটার ও ইতালীয় অলিভ অয়েলের বাজারে প্রভাব ফেলার পাশাপাশি বাণিজ্য যুদ্ধেরও সূচনা করতে পারে বলে শঙ্কা তাদের। এ অবস্থায় আবারও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা শুরুর কথা ভাবছে ব্রাসেলস। তাদের ধারণা, দর কষাকষির মাধ্যমে বর্তমান শুল্ক ও অশুল্ক নীতি থেকে ছাড় আদায় করতেই নতুন এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পানি চুক্তি স্থগিতের পর এবার জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত। এর মধ্যে বিভিন্ন ব্যাংক ও দাতা গোষ্ঠীর কাছে 3000 কোটি রুপি ঋণ খুঁজছে মোদী সরকার। ভারতের এমন পরিকল্পনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটির অভিযোগ, পানি চুক্তি স্থগিত করে যে চাপ সৃষ্টি করতে চাইছে ভারত, চেনাব প্রকল্প তারই অংশ। পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিরোধের মধ্যেই এবার জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় ভারত। চেনাব নদীর ওপর নতুন গ্রিনফিল্ড বাঁধ নির্মাণে 3000 কোটি রুপি ঋণ নিতে চাইছে ভারত। ভারত সরকার চাইছে 2027 সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে। তবে এই বাঁধ নির্মাণ হলে বিপাকে পড়বে পাকিস্তান। বাঁধের কারণে দেশটিতে পানি প্রবাহ আরও কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে আঞ্চলিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে পাকিস্তান সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে নয়াদিল্লি। এদিকে জাতিসংঘের 2026 পানি সম্মেলনের প্রস্তুতি সভায় পাকিস্তান আবার অভিযোগ করেছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, সিন্ধু পানি চুক্তি বাতিলের কারণে 22 কোটিরও বেশি মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলের নদীর পানিতে পাকিস্তানের হিস্সা আছে। একইভাবে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতেরও সীমিত অধিকার রয়েছে। সেই সুযোগেই সর্বোচ্চভাবে কাজে লাগাচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, পেহেলগামে হামলার পর ভারত পানি চুক্তি স্থগিত করে যে চাপ সৃষ্টি করতে চাইছে চেনাব প্রকল্প তারই অংশ। ইয়াসমিন অনন্যা। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। প্রাথমিক প্রতিবেদনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও এর পেছনের কারণ এখনও জানা যায়নি। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধের সুইচ ভুল করে বন্ধ করা সম্ভব নয়।
গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 260 জন। বিমান বিধ্বস্তের কারণ জানতে শুরু হয় তদন্ত। দীর্ঘ 1 মাস পর অবশেষে ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 15 পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB জানায়, জ্বালানি সরবরাহ বন্ধের কারণে উড্ডয়নের 40 সেকেন্ড পরই বন্ধ হয়ে যায় বিমানের দুটি ইঞ্জিন। বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডারে থাকা 2 পাইলটের কথোপকথন উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, ইঞ্জিনের জ্বালানি সরবরাহের সুইচ কেন বন্ধ করা হয়েছে তা জানতে চেয়ে এক পাইলট অপরজনকে প্রশ্ন করছেন, যার উত্তরে তিনি বলেন তিনি সুইচ বন্ধ করেননি। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধের সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব না। এই সুইচ একা আপনি হঠাৎ ভুল করে টিপে ফেলতে পারবেন না। এটা আলো জ্বালানোর সুইচ নয়, আলাদা করে টানতে হয়, কনফার্ম করতে হয়। তাই এটা যদি হয়েও থাকে সেটা দুর্ঘটনাবশত নয়। এই অবস্থায় পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানায় প্রশাসন। এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পাইলটরা আমাদের গর্ব, তাদের সুরক্ষাও আমাদের দায়িত্ব। পূর্ণাঙ্গ রিপোর্টের আগে কারো ওপর দোষ চাপানো যাবে না। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 আরোহীর মধ্যে বেঁচে ছিলেন মাত্র 1 জন। আরও 19 জন নিহত হন ভূমিতে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি। আমরা যা হারানোর ছিল হারিয়েছি, কিন্তু চাই ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এভাবে না হারায় তাদের আপনজনকে। দায়ীদের শাস্তি চাই। বিমানের র্যাম এয়ার টারবাইন উড্ডয়নের পরপরই চালু হয়ে গিয়েছিল, যার মানে ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপাদন তখনই বন্ধ হয়ে যায়। এই তথ্যই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, যদিও তদন্ত এখনও চলমান এবং বিমানের যান্ত্রিক ত্রুটি বা পাইলটদের ভুল দুটোর দায়ী এখনও অস্পষ্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সারাগোসা শহর। চীনের ফুজিয়ানের রেকর্ড বৃষ্টিপাতে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি ও যোগাযোগ ব্যবস্থা, থমকে গেছে স্বাভাবিক জীবন। শনিবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা। রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ক্যাটালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেয়ন সহ অন্তত 8টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। ক্যাটালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার। একই দিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 195 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে, যা 6 দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোমর সমান পানিতে আটকা পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল। পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কৃষিকাজে ব্যবহৃত বহু ট্র্যাক্টর নদীতে ভেসে গেছে। বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এই বন্যায়। টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। থামানো যাচ্ছে না বাংলাদেশে অভিবাসন প্রত্যাশীদের যাত্রা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। এ সময়ের মধ্যে দেশটিতে ঢুকেছেন 10,300-র বেশি বাংলাদেশি। জার্মানি থেকে ফ্রন্টেক্সের প্রকাশিত রিপোর্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের প্রথমার্ধে ইউভুক্ত দেশগুলোই ঢুকেছে প্রায় 80,000 অভিবাসন প্রত্যাশী, যা গত বছরের তুলনায় 20% কম। ইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের এক প্রতিবেদন অনুযায়ী পূর্ব ইউরোপের বলকান সীমান্তের দেশগুলোতে কড়াকড়ি আরোপের কারণে এই সংখ্যা কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলো তাদের জনগণকে অবৈধ অনুপ্রবেশে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেয় ইউর দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে।
ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে শীর্ষে রয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা, এরপর রয়েছে মিশর ও আফগানিস্তান। শুধু লিবিয়া উপকূল থেকেই ইতালিতে পৌঁছেছে 20,800 অভিবাসী, যা গেল বছরের তুলনায় 80% বেশি। ইতালির সরকারি হিসেবেও দেখা গেছে চলতি বছর দেশটিতে পৌঁছানো 32% অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি। জানুয়ারি থেকে 10 জুলাইয়ের মধ্যে ইতালিতে ঢুকেছেন 10,300-এরও বেশি বাংলাদেশি। ইইউ জানিয়েছে ট্রানজিট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে সামগ্রিক অনুপ্রবেশ কমলেও সমুদ্রপথে মৃত্যুর মিছিল থামেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এবছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 760 জন। তবে এখনও বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা থামেনি বলে জানিয়েছে সংস্থাটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশের প্রায় 450টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্লাস্টিক, চামড়া ও পাটজাত সহ নানা রফতানি পণ্য। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শেষ হলো 36তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। 3 দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মালয়েশিয়ার প্রবাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা করে বাংলাদেশ হাই কমিশন। উদ্বোধন করেন দেশটির প্লান্টেশন ও কমিউনিটিস মন্ত্রী জোহারি বিন আব্দুল গনি। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হয় প্লাস্টিক, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, পাট ও চামড়াজাত পণ্য। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র ও প্রকাশনাও প্রদর্শন করা হয়। হাই কমিশনার জানান, এ মেলা নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। শেষ দিন বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ হাই কমিশনারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি স্টল ঘুরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষুধার যন্ত্রণায় কাতর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা চলছে। ত্রাণের লাইনে ফের দখলদারদের নির্বিচারে গুলি, একদিনে নিহত আরও 110 জন। IAEA-কে সহযোগিতার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গেও বৈঠকে বসার ইঙ্গিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করাতে পুতিনের চেষ্টার খবর গুঞ্জন, বলছে তেহরান। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে জেলেনস্কিকে প্রধান বাধা আখ্যা ট্রাম্পের। মূল আলোচনা হচ্ছে পুতিনের সঙ্গে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে রুশ হামলা চলছেই। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।